দুপুর 1:33। গ্রীষ্মের সূর্যটা যেন আগুন ঢালছে। তপ্ত রোদে গা পুড়ে যাওয়ার ভাব। শহর ছাড়িয়ে একটু দূরে হাইওয়ের উপরে মারিতের গাড়িটা ছুটে চলেছে অদূর গন্তব্যে। গাড়ির পেছনের সিটে বসে মারিত মনোযোগ তার হাতে ধরা ফাইলের ম্যাপে। মারিতের কুচকানো কপালের বলিরেখা বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা ডুবে আছে হাতের ফাইলে। সামনের সিটে ড্রাইভারের পাশাপাশি বসে হাসিব। মারিতের এই অসময়ে অফিস থেকে বেরোনোর কারণ, তাদের কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য আরও কিছু জমি প্রয়োজন। স্থানীয় কিছু লোক তাদের জমি বিক্রি করতে ইচ্ছুক। তাই মারিত নিজেই সরাসরি তাদের সঙ্গে কথা বলবে একবার, তারপরে বাকিটা হাসিব সামলে নেবে। আপাতত মারিত তার কনস্ট্রাকশন সাইটের অফিসে যাবে। সেখানে মারিতের অপেক্ষায় ম্যানেজার লোকগুলোকে নিয়ে বসে। মিটিং শেষে মারিত একবার ধানমন্ডি যাবে বাবার অফিসে। বিগত 2 দিনে মারিত সেই দিকে যায়নি একবারও। মারিত দেশে এসেছে আজ 2 দিন হলো। বিগত 2 দিনে মারিত লোক লাগিয়ে চিঠির খোঁজ করেছিল। মারিত নিজেও বাংলাদেশে ফিরে ছুটে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। সেখানে খালি ডাকবাক্স পেয়েছে, অপরিচিতার কোনো চিঠিই মেলেনি মারিতের। তবে মারিতের ধারণা মতে সেখানে অপরিচিতার একটা চিঠি থাকার কথা ছিল। অপরিচিতা শেষ ফোন কলের 5 দিন আগে মারিত চিঠি পাঠিয়েছিল অপরিচিতাকে। সেই সুবাদে এখন ডাকবক্সে অপরিচিতার চিঠি থাকার কথা, অথচ নেই। তার মানে অপরিচিতা মারিতের দেওয়া চিঠি পেয়েও সে চিঠির উত্তরে মারিতকে চিঠি লেখেনি। অপরিচিতা মারিতকে কেন চিঠি লেখেনি সেটা মারিত জানে না। তবে মারিতের ধারণা মতে মারিতের চিঠি নেওয়ার জন্য অপরিচিতা শেষ 5 দিনের মধ্যে কোনো একদিন এসেছিল ডাকবক্সের নিকট। এই জন্য মারিত ডাকবক্সের আশেপাশে সকল বিল্ডিং কিংবা রাস্তায় কোনো রকম সিসি ক্যামেরা আছে কিনা সেটা জানার জন্য লোক লাগিয়েছিল। আর এতে মারিতের নিকট খবর আসলো ডাকবক্সের আশেপাশে বিল্ডিংয়ে কিংবা রাস্তায় কোনো রকম সিসি ক্যামেরা নেই। তার মানে অপরিচিতা জেনে বুঝে খুব কৌশলে মারিতকে এমন একটা জায়গায় চিঠি পাঠানোর বাছাই করেছিল যেখানে পূর্ব থেকেই কোনো ক্যামেরা ছিল না। চাইলে মারিত যাতে অপরিচিতা অবধি পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করেই মেয়েটি মারিতের জীবনে এসেছিল। দীর্ঘ দিনের খোঁজাখুঁজিতে মারিত অন্তত এইটা বুঝতে পেরেছে অপরিচিতা জেনে বুঝেই মারিতের জীবনে এসেছে। অপরিচিতার উদ্দেশ্য কী ছিল মারিত জানে না, তবে এতটা বুঝেছে অপরিচিতা মারিতের জীবনে সত্যিকারের বসন্তের পাখি হয়েই এসেছিল। বসন্তের শেষে যেমন বসন্তের পাখি নিরুদ্দেশ হয়ে যায়, ঠিক তেমনই অপরিচিতাও মারিতের জীবনে ক্ষণিকের জন্য এসে নিরুদ্দেশ হয়ে গেছে। মারিত এতদিনে বুঝতে পারছে অপরিচিতা খুব কৌশলে এতদিন মারিতকে ফ্যান্টাসি কথা বলে বলে নিজেকে গোপন রেখেছে মারিত থেকে। মেয়েটা কে ছিল সত্যিই মারিত জানে না, আর না এটা বুঝতে পারছে অপরিচিতার লাস্ট কলটা আসলেই সত্যি ছিল নাকি মিথ্যা। মারিতকে বলা ভালোবাসি কথাটাও কি অপরিচিতার ছলনা ছিল? মারিতের অপরিচিতা কি আসলেই ছলনাময়ী ছিল? মারিতের সঙ্গে ভালোবাসার নাম করে বিশ্বাসঘাতকতা করল। অপরিচিতাকে ঘিরে মারিতের মনে অসংখ্য প্রশ্নের উত্তর পাবে কিনা জানা নেই মারিত। আর না মারিত জানতে চায়। মারিত অপরিচিতাকে চায় না, আর না অপরিচিতা সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর চায়। আজকাল মারিতের মন বিষিয়ে উঠছে অপরিচিতাকে ঘিরে। দীর্ঘদিনের বিষাক্ত অনুভূতি থেকে মারিত হঠাৎ সিদ্ধান্ত নিল সে আর অপরিচিতার খোঁজ করবে না। যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে মারিতের জীবনের দরকার নেই। মারিত আলতাফ ভালো থাকতে জানে, আর সে যাই হোক মারিতের জীবনে অন্তত কোনো ছলনাময়ী নারী প্রয়োজন নেই। অপরিচিতা ছলনাময়ী। অপরিচিতা ইচ্ছাকৃতভাবেই মারিতের জীবন থেকে চলে গেছে। সেই জন্য মারিতও আর খুঁজবে না মেয়েটিকে। তীব্র জেদ থেকে মারিত অপরিচিতাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই জন্য অপরিচিতার খোঁজে সিআইডির সকল তদন্ত বন্ধ করে দিল। মারিতের হঠাৎ সিদ্ধান্তে তনিমার লেখা চিঠিগুলো সন্ধান করা আর হলো না। অথচ
মারিদ চাইলেই চিঠির খোঁজে তনিমা অবধি পৌঁছাতে পারত। মারিদের হঠাৎ জেদে ঘোলাটে রয়ে গেল অপরিচিতা আর তনিমার চিঠি। সব কিছু পিছনে ফেলে মারিদ শুধু নিজের কাজে মনোনিবেশ করল। তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলছে। গম্ভীর মারিদকে আজকাল আরও গম্ভীর বদমেজাজি দেখাচ্ছে। কথায় কথায় হুটহাট রেগেও যাচ্ছে। এই আজ সকালে বাসা থেকে অকারণে রেগে না খেয়ে বেরিয়ে গেল। অফিসে পৌঁছে কাজে সামান্য ভুল হয় ম্যানেজারের সঙ্গে রেগে গেল। একটু আগে হাসিবের সঙ্গে রেগে গেল, তারপরে ড্রাইভারের সঙ্গে। মূলত মারিদের মন ভালো নেই, বিধায় তার মেজাজটাও ভালো থাকছে না। আর এই বিষয়টা মারিদ নিজেই বোঝাতে চাচ্ছে না। সে এক প্রকার জেদ নিয়ে অপরিচিতা থেকে দূরে সরতে চায়। এবার মারিদ কতটা সফল হবে কে জানে। আদৌ মারিদ অপরিচিতাকে ভুলতে পারবে কি না সেটা সময়ের সাথে সাথে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আচ্ছা, যাই হোক, মারিদের গাড়িটা চলছিল আপন গতিতে। এর মাঝে হঠাৎ মারিদের চলন্ত গাড়িটা তীব্র হইচইয়ের শব্দে থেমে যেতে মারিদের মনোযোগে ব্যাঘাত ঘটল না, বরং সে তখনও ফাইলের পাতায় ডুবে। হঠাৎ রাস্তায় গণ্ডগোল হতে দেখে মারিদের ড্রাইভার রাশেদ গাড়ি থেকে নেমেই সামনে এগিয়ে গেল পরিস্থিতি বোঝার জন্য। কিন্তু তার মিনিটখানেক পর রাশেদকে উত্তেজিত ভঙ্গিতে পুনরায় গাড়ির দিকে দৌড়ে আসতে দেখে হাসিব তৎক্ষণাৎ পিছনে বসা মারিদকে এক পলক দেখে সেও ঝটপট গাড়ি থেকে বেরোলো। গাড়ির মুখোমুখি হতে হতে রাশেদ হাঁপাতে হাঁপাতে হাসিবের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হাসিব ভাই, মারিদ স্যারকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে বলেন। সামনের সুখ ম্যাডামের উপর কারা যেন হামলা করেছে, তাড়াতাড়ি আসেন, সুখ ম্যাডামের বিপদ। গাড়ির কাজ নামানো থাকায় ড্রাইভার রাশেদের চিৎকার মারিদের কানেও পৌঁছালো। ড্রাইভার রাশেদ যখন দ্বিতীয়বার চিৎকার করবে তার আগেই মারিদ দক্ষ হাতে গলার টাইটেনে খুলে ছিটকে ফেলল গাড়িতে। গাড়ির দরজা ঠেলে বেরোতে বেরোতে প্যান্টে গুজে রাখা কালো শার্টটা টেনে কোমরের উপরে ফেলতে ফেলতে এগিয়ে গেল গাড়ির পিছনের ডিকির দিকে। দক্ষ হাতে গাড়ির ডিকি খুলে তৎক্ষণাৎ হকি স্টিক নিয়ে দৌড়ালো সেদিকে। রাস্তার মাঝামাঝি একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, সেটাকে কেন্দ্র করেই চলছে দুই পক্ষের রক্তারক্তির লড়াই। আহত দলের মধ্যেও সুখও একজন। আহত দলের পক্ষ নিয়ে সুখ জোরদার লড়াই করছে অ্যাম্বুলেন্সটিকে বাঁচাতে। সুখের হাতে মোটা তাজা একটা লাঠি, সেটা দিয়ে প্রহার করছে। ছোট মানুষ হওয়ায় সুখ যতটা পারছে ততটাই চেষ্টা করছে আক্রমণকারীর হাত হতে অ্যাম্বুলেন্সটাকে বাঁচাতে। এই অ্যাম্বুলেন্সে কী আছে সুখের জানা নেই, তবে রক্তাক্ত সুখের কপাল ফেটে মুখ শরীর লাল হয়ে গেছে ততক্ষণে। গায়ের সাদা স্কুল ড্রেসটাও সেই রক্তেই রঞ্জিত। মূলত লাঠি সোটা আর দা নিয়ে 10-12 জনের মতন ছেলেপিলে আক্রমণ চালিয়ে একজন মধ্যবয়স্ক লোক আর ড্রাইভারের উপরে। সুখ এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন দেখল 10-12 জন ছেলেপিলে মিলে দুজন লোককে আঘাত করছে, তখন সেও কোনো কিছু না ভেবেই অবুঝের মতো ঝাঁপিয়ে পড়ে এই ছেলেগুলোর হাত থেকে আহত লোকগুলোকে বাঁচাতে। আর এতে রক্তারক্তির লড়াইয়ে আঘাতের শিকার সুখও হয়। পরিস্থিতি যখন বেগতিক, আক্রমণকারী ছেলেগুলো যখন সুখসহ বাকি দুজন লোকগুলোর উপরে চড়াও হয়ে পড়েছিল, তখনই আশার আলো হয়ে উপস্থিত হয় মারিদ। দক্ষ হাতে হকি স্টিক তুলে মারিদ এলো মেলো আঘাত করতে লাগলো আক্রমণকারী ছেলেগুলোর উপর। মারিদের তেজপূর্ণ হকি স্টিকের ভারী এতটাই প্রহার ছিল যে উপস্থিত ছেলেগুলোর কেউ পাল্টা আঘাত করার মতো সুযোগই পাচ্ছিল না মারিদকে। এর মধ্যে মারিদের পিছন পিছন হাসিব আর রাশেদও একই ভঙ্গিতে হকি স্টিক নিয়ে আক্রমণ চালালো ছেলেগুলোর উপর। চোখের পলকে হইচই কলরব শুরু হয়ে গেল চারপাশে। জনমানবহীন রাস্তায় ধীরে ধীরে ততক্ষণে গাড়ির ভিড় বাড়তে লাগলো। আশেপাশের মানুষ গাড়ি থেকে নেমে চারপাশে ভিড় জমাতে লাগলো। ঢাকা শহরের মতো জায়গায় কেউ কারোর সাহায্য এগিয়ে আসে না, বরং সবাই দাঁড়িয়ে তামাশা দেখে। এই মুহূর্তেও সকলে সার্কাস দেখার মতো ভিড় জমাচ্ছে চারপাশে। কেউ কেউ বা হাতের ফোনে ছবি ভিডিও করছে,
তারপরও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মারিতের হঠাৎ আগমনে আঘাতপ্রাপ্ত লোকটা কেমন তেজি দেখালো। শক্তি বলে পালোয়ান টাইপের লোকটা এতক্ষণ গায়ের জোরে একা গুন্ডাগুলোকে সামলাচ্ছিল ড্রাইভারকে নিয়ে। এর মাঝে প্রথমে সুখ, তারপরে মারিদের আগমনে তিনি সাহস পেয়ে হই হই চিৎকার করে আক্রমণকারী গুন্ডাগুলোকে পিটাতে লাগলো, যেন কোনো চিরশত্রুতার ক্ষোভ মেটাচ্ছেন ছেলেগুলোকে পিটিয়ে। হাসিব মধ্যবয়স্ক লোকটার তেজ দেখে কয়েক মুহূর্তের জন্য সে মারামারি রেখে কেমন হতবাক হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু সামনে থেকে যখন একটা ছেলে পাল্টা আক্রমণ করলো, তখনই হাসিব পাল্টা প্রহার করে। রক্তারক্তির মাঝে আক্রমণকারী ছেলেগুলো মারিতের আক্রমণের প্রহার সামলাতে উঠতে না পারে এক একজন এলোমেলো দৌড়ালো প্রাণ বাঁচাতে। একে একে ছেলেগুলো পালিয়ে যেতেই তৎক্ষণাৎ মারিতের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল সুখের গালে। আঘাত পাওয়া শরীরে পুনরায় আঘাত পেতেই সুখের মাথা ঝিম মেরে উঠল চোখে অন্ধকার দেখে। কি হয়েছে সুখের সাথে সেটা বুঝে ওঠার আগেই পুনরায় থাপ্পড় পড়ল সুখের অপর গালে। আর এতে করে তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়তেই সুখ ঝরঝর করে কেঁদে উঠল মারিতের ভয়ে। ভয়ার্ত গলায় আওড়ালো, ভাই ভাই করে। সুখের ডাকে রাগান্বিত মারিত দাঁতের দাঁত পিষে ফের সুখের দিকে তেড়ে যেতে চাইলে পাশ থেকে হঠাৎ কেউ মারিতের হাতটা টেনে তার কপালে ঠেকিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে বলতে লাগলো, আল্লাহ আপনার সহায় হোক বাবা, আজ আপনি আমার আম্মাজানের জীবন বাঁচাইছেন, আমার বড় উপকার করেছেন, আল্লাহ আপনার সহায় হোক, সহায় হোক। হঠাৎ হাতের টানে মারিত নত মস্তিষ্কের লোকটার দিকে তাকালো। ক্ষিপ্ত মেজাজে লোকটার দিকে তাকিয়ে মারিত কপাল কুঁচকালো। বেশ বলিষ্ঠবান মধ্যবয়স্কী একটা লোক, গায়ে রং শ্যামবর্ণ হলেও লোকটা দেখতে বেশ শক্তপোক্ত পালোয়ান টাইপ ছিল। গায়ে সাদা ফতুয়া, সঙ্গে সাদা লুঙ্গি পরা। মারামারিতে লোকটার মাথা থেকে পা অবধি যেন লাল রক্তে রঞ্জিত হয়ে আছে। শরীরের আঘাতগুলো যেন তাজা রক্তে মাখো মাখো। মারিতের হাতের উপরে লোকটার রক্তাক্ত হাত দুটো যেন থরথর করে কাঁপছে। এর মাঝে লোকটা কথাগুলো বলতে বলতে মারিতের হাতটা নিজের দুই চোখে মুখে লাগিয়ে চুম্বন করে উঠে দাঁড়ালো। পেছন ঘুরে তৎক্ষণাৎ সুখকে রাস্তা থেকে টেনে তুলে দাঁড় করালো। ক্রন্দনরত সুখের মাথায় লোকটার রক্তাক্ত কম্পিত হাতটা রাখলো সযত্নে। স্নেহময় মমতায় লোকটা সুখের উদ্দেশ্যে বলল, আজ আপনি আমার জন্য ফেরেশতা হয়ে এসেছেন আম্মা, আল্লাহ আপনার মঙ্গল করুক। এই বাবা আপনারে দোয়া করে যায়, আপনি ভালো থাকেন, আল্লাহ আপনারে হেফাজতে রাখুক। মেম্বার সাহেব তাড়াতাড়ি আসেন, আমাদের আম্মাজান জানি কেমন করছে, তাড়াতাড়ি আসেন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার লোকটার হাঁক ছাড়া ডাকে তৎক্ষণাৎ মধ্যবয়স্ক লোকটা অস্থির উত্তেজিত হয়ে আতঙ্কিত ভঙ্গিতেই দৌড়ালো অ্যাম্বুলেন্সের দিকে। অথচ মারিদ, হাসিব, রাশেদ, সুখের সঙ্গে রাস্তার মানুষজনও ভিড় জমে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে। রক্তাক্ত লোকটা যে অ্যাম্বুলেন্সের কাউকে নিয়ে আতঙ্কিত সেটা উপস্থিত সকলেরই বোধগম্য হলো। এর মাঝে রক্তাক্ত লোকটা দৌড়াতে দৌড়াতে ঝরঝর করে চোখের পানি ছেড়ে আওড়াতে লাগলো, আপনার কিচ্ছু হইব না আম্মাজান, আপনার আপা এখনও বাইচা আছে, কেউ আপনারে নিতে পারবো না আমার থাইকা, আমি আপনারে বাঁচাবো, আপনি বাঁচবেন আম্মাজান, আপনি বাঁচবেন, আপনারে বাঁচতেই হইব। সব কিছু ধোঁয়াশা আর ঘোলাটে রেখে লোকটা দৌড়ে চলে গেল অ্যাম্বুলেন্স করে। আপনজন হারানোর হাহাকার বুঝি এমনই হয়। সুখ মারিদের থাপ্পড় খেয়ে যাও এতক্ষণ কাঁদছিল, কিন্তু অপরিচিত লোকটার কথায় সুখের কান্না থেমে যায়। শক্তপোক্ত লোকটার শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন, পা থেকে মাথা অবধি লোকটার শরীর রক্তে মাখো মাখো। তখন সুখ না বুঝে এই হামলায় ঢুকে পড়েছিল গুন্ডাগুলোর থেকে ওই লোকটাকে বাঁচাতে। অথচ হামলাকারীরা ছেলেগুলোর কেউ সুখের উপরে তেমন আক্রমণ করছিল না, বরং ছেলেগুলো সকলেই সুখকে বারবার ঠেলে ফেলে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছিল। হামলাকারী ছেলেগুলোর উদ্দেশ্যই ছিল অ্যাম্বুলেন্সটাকে ঘিরে
যার রেশ টেনে ছেলেগুলো বারবার এই মধ্যবয়স্ক লোকটাকে আঘাত করছিল, যাতে লোকটা অ্যাম্বুলেন্সের সামনে থেকে সরে যায় আর ওরা অ্যাম্বুলেন্সটাকে নিয়ে চলে যেতে পারে। এমনটা সুখের মনে হলো। এর বাহিরের আসল কাহিনী কী হতে পারে সেটা সুখের জানা নেই। তবে সুখ অল্প ঝলকে দেখেছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে একটা শরীর মৃত্যু লাশের মতো পড়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে। সিটের বাহিরে লম্বা চুলের বিনুনি পড়ে থাকতে দেখে সুখ বুঝেছে এই দেহটি কোনো মেয়ের হবে, হয়তো এই লোকটার মেয়ে হবে, আর তাকে ঘিরে এই হামলাগুলো হয়েছিল এতক্ষণ। সুখের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হাতে টান পড়তেই সুখ হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। মারিদের হাঁটার গতির সঙ্গে পা মেলাতে গিয়ে ছোট্ট সুখ এক প্রকার দৌড়াতে লাগলো। রাগান্বিত মারিদের রাগ বুঝে চট করে মিথ্যে বলে বলল, ভাই আমার কোনো দোষ নেই, আমি স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলাম, তখন পথ হারিয়ে এই রাস্তায় চলে এসেছি, বিশ্বাস করো আমি সত্যি বলছি। সুখের মিথ্যায় মারির দাঁতের দাঁত পিষে সুখকে এক প্রকারে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়ির উপর। সুখ মারিদের গাড়িতে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে দাঁড়াতে মারিদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলে ঠোঁট ভেজালো। দ্বিতীয় মিথ্যাটা মারিদকে কি বলবে সেটাও ভেবে নিল, কিন্তু চতুর মারিদ চট করে সুখের বলা মিথ্যেটা ধরে শক্ত চোয়ালে বলল, বেয়াদপের বাচ্চা, আর একবার মিথ্যে বলবি তাহলে গাড়ির চাকার সাথে বেঁধে বাসায় নিয়ে যাব। মারিদকে ভয়ঙ্কর রেগে যেতে দেখে সুখ আর মিথ্যে বলতে চাইল না। মারিদকে মিথ্যে বলতে পারে না সুখ। মারিদ কেমন চট করে সুখের সব মিথ্যেগুলো ধরে ফেলে, তাই এটা সেটা বলেও বোঝাতে পারে না। এই জন্য সুখ মারিদ বাদে বাড়িতে কাউকে ভয় পায় না। আর একমাত্র বড় ভাই মারিদকেই সুখ ভীষণ ভয় পায়। চুন থেকে পান খুঁজতে মারিদের তোপে মুখে পড়তে হয় সৈয়দ বাড়ির সকলকে। এমনকি সুখের বাপ চাচারাও মারিদকে খুব সমীহ করে চলে। সুখ, রিফাত, রাতিলকে যাও একটু ডিঙিয়ে চলতে পারে, কিন্তু মারিদের সামনে নাক সোজা হয়ে চলতে হয় সুখের। এখন আবার সুখ স্কুল থেকে এত দূরে ঢাকায় বাহিরে বান্ধবীদের সাথে চলে এসেছে একা ঘুরতে। সেই বান্ধবীদের ভালো মনে হয়নি বলে সুখ ওদের ফেলে একা একা বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় মারামারিতে জড়িয়ে কপাল, হাত, শরীর ফাটিয়ে বসে আছে। এটা দেখে মারিদ ভাই নিশ্চয়ই চুপ থাকবে না, বরং মারিদ সুখকে আস্ত চিবিয়ে খাওয়ার কথা। অপরাধী সুখ মারিদের রাগের আভাস পেয়ে কথা ঘোরাতেছে আমতা আমতা করে বলল, ভাই অ্যাম্বুলেন্সে একটা মেয়ে ছিল, অক্সিজেন মাস্ক লাগানো, মেয়েটা খুব অসুস্থ ছিল জানো। সুখের কথায় ক্ষিপ্ত মারিদকে আরও ক্ষিপ্ত হতে দেখে সুখ বুঝল মারিদের সঙ্গে কথা ঘুরিয়ে কাজ হবে না। এই জন্য সরাসরি মূল প্রসঙ্গে আসলো। কিন্তু দাদা সৈয়দ সাহেব নামে মিথ্যে বলে সুখ ফের বলল, ভাই এবার আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো। স্কুলে আসার সময় দাদা ভাই আমাকে বলেছিল, সুখ রাস্তাঘাটে কোনো অসহায় মানুষ দেখলে নেক মনে সাহায্য করবি তাদের। এই জন্য তো আমি নেক মনে মারামারি করতে গিয়েছিলাম। এই যে আঘাতগুলো দেখছো, এগুলো হচ্ছে নেকির ফল। এখন তুমিই বলো আমার এখানে কোনো দোষ আছে? আমি তো নির্দোষ, নিষ্পাপ। আসল দোষী যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা দাদাভাই হবে। তুমি বরং আমাকে ছেড়ে বাসায় গিয়ে দাদাভাইকে প্রশ্ন করো, দাদাভাই কেন আমার মতো ছোট মানুষকে এসব ভুলভাল শিক্ষা দিচ্ছে। আজ ওনার একটা ভুল শিক্ষার জন্য যদি আমি বিপদে যেতাম, তাহলে তুমি তোমার আদরের বোন হারাতে না, বলো ভাই। সুখের কথায় মারিদের পেছনে থাকা হাসিব ফিক করে হেসে ফেলল। বেচারা হাসতে চায়নি, অনেক চাপাচাপি করেও নিজের হাসি আটকে রাখতে পারেনি সুখের কথায়। হাসিবের হাসিতে সুখ পিছনে তাকাতে মারিদ রক্তিম চোখে হাসিবের দিকে তাকালো। হাসিব মারিদের রাগান্বিত দৃষ্টি বুঝে চট করে সরি স্যার বলে গাড়িতে গিয়ে বসল। ভাই বোন দুটোই ডেঞ্জারাস, বলা যায় না কখন না জানি হাসিবকে ফাঁসিয়ে দেয় কোন অজুহাতে। হাসিবের পিছন পিছন ড্রাইভারও গাড়িতে উঠে বসতে সুখ ফের মায়াময় কণ্ঠে মারিদকে ডাকতে চাইল, ভাই শোনো। সুখের ভণ্ডামিতে মারিদ গলল না, বরং আগের ন্যায় রাগের চোয়াল শক্ত করে বলল, চুপ বেয়াদপের বাচ্চা।
আমি এখানে না আসলে কি হতো তোর সাথে ধারণা আছে? সব কিছুতে পাকনামি করা লাগে তোর, হ্যাঁ? মারামারি করতে গেলি কেন? সাহস বেড়েছে? ভাই, মারামারি করতে চায়নি তো, কিন্তু লোকগুলো সত্যি বিপদে পড়েছিল। মারির তাতে দাঁত পিষে বলল, বিপদের নাম মরে যাক, এতে তোর কি? তোরে কে বলেছে রাস্তায় ভণ্ডামি করতে, গুন্ডামি করতে? সরি ভাই। নত মস্তিষ্কে সুখ সরি বলতেই মারি ফের বলল, গাড়ি কই তোর? মানিদের রাগের সুখ অপরাধীর ন্যায় বলল, গাড়িতে ইঞ্জিনে কি জানি হয়েছে, সেই জন্য ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে গ্যারেজ গেছে, আমি একা একাই বাড়ি যাচ্ছিলাম। এটা তোর বাড়ি যাওয়ার রাস্তা? না। তাহলে এই রাস্তায় আসলি কেন? বান্ধবীদের সাথে এসেছিলাম তো ঘুরতে।